হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। এবং আমি সবসময়ের মতো আছি মাহি ইসলাম এবং চলে এলাম ফাইন্যান্সের নতুন আরেকটি লেকচার নিয়ে। এবং আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 15 এবং আমাদের টপিক হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন 1। এবং এই চ্যাপ্টারটি ছিল তোমাদের এইচএসসি কনটেক্সটের চ্যাপ্টার 5 এবং এই চ্যাপ্টারটি তোমরা সবসময় কিন্তু একটু স্কিপ করা ট্রাই করতে, যেহেতু তোমাদের এইচএসসিতে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হতো এবং তোমাদের হাতে অপশন থাকতো যে এই চ্যাপ্টারটা বাদ দিয়েও বাকি 7টা সৃজনশীল অ্যান্সার করা যেত। কিন্তু যেহেতু আমরা এটা অ্যাডমিশন প্রোগ্রামের কথা ভেবে বানাচ্ছি, তো অ্যাডমিশন প্রোগ্রাম তো এরকম কখনই করবে না, কখনই একটি চ্যাপ্টার বাদ দিয়ে দিবে না। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আসলে তোমাকে প্রশ্ন করবে যেন তুমি এরকমভাবেই অ্যান্সার করতে পারো, যেন তারা বুঝতে পারে যে আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমার আসলে ভালো নলেজ রয়েছে। যেহেতু এই চ্যাপ্টারটি অবশ্যই একটু বড়, এই জন্য আমরা এই চ্যাপ্টারটি দুটি লেকচারে ভাগ করেছি। আজকে আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশটুকু আলোচনা করব এবং দ্বিতীয় লেকচারে লেকচার 16-এ আমরা বাকি অংশটুকু আলোচনা করব। চলো চ্যাপ্টারটি শুরু করা যাক। একদম প্রথম যে ব্যাপার যেটা, সেটা হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়নের ধারণা। তাহলে আমরা ফার্স্টে দেখবো যে স্বল্প মেয়াদী অর্থায়ন বলতে আসলে কি বোঝায়। তাহলে ফার্স্টে বলা হচ্ছে সাধারণ অর্থে কি বোঝাচ্ছে যে 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্প মেয়াদী অর্থায়ন বলা হয়। এটা একদম সিম্পল একটা ল্যাঙ্গুয়েজে কেউ যদি তোমার কাছে জানতে চায় যে আসলে শর্ট টার্ম ফাইন্যান্সিং বলতে আসলে কি বোঝা যায়, তুমি আসলে বলবে আমি যদি কারো কাছ থেকে টাকা সংগ্রহ করি এবং সেটার সময় 1 বছর বা তার কম সময়ের জন্য, মানে 3 মাস, 6 মাস, 9 মাসের জন্য, তাহলে এই ফাইন্যান্সিংকে আমরা আসলে বলছি শর্ট টার্ম ফাইন্যান্সিং। কিন্তু আসলে আমাদের এখন সামনে ব্যাপারগুলো বুঝতে হবে যে এই শর্ট টার্ম ফাইন্যান্সিং আসলে আমি কেন করব, এটা উদ্দেশ্য আমাকে জানতে হবে। তো এখন উদ্দেশ্য কি দেখো, উদ্দেশ্য হচ্ছে যে সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রয়োজন মেটানোর লক্ষ্যে। আচ্ছা, এখন আমাকে ফার্স্টে বুঝতে হবে যে একটা কারবারের দৈনন্দিন প্রয়োজন আসলে কি। দৈনন্দিন প্রয়োজন বলতে আসলে আমরা যে বিষয়গুলো বুঝি সেগুলো দেখো, একটা প্রতিষ্ঠানকে নিয়মিত ক্রয় করতে হয়, নিয়মিত বিক্রয় করতে হয়। যখন সে ক্রয় করবে সেখান থেকে দেনাদারের সৃষ্টি হয়, দেনাদারের কাছ থেকে যখন টাকা তাকে আদায় করতে হয় এবং কখনো টাকা আদায় করতে সম্পূর্ণ টাকা আদায় করা যায় না। আবার যখন ধারে ক্রয় করা হয় তখন পাওনাদারের সৃষ্টি হয় এবং পাওনাদারকে টাকা পরিশোধ করতে হয়। তাহলে এই ব্যাপারগুলো এছাড়াও আমার প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা আছে তাদেরকে মজুরি বা বেতন প্রদান করতে হয়। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাকে বলা হচ্ছে দৈনন্দিন প্রয়োজন। কারণ তুমি যখন কাউকে বেতন দিবে বা কাঁচামাল ক্রয় করবে তোমার উৎপাদনের জন্য, তোমার অবশ্যই টাকার প্রয়োজন হবে, কিন্তু এই পর্যাপ্ত টাকা আসলে তোমার কাছে নেই। এই জন্য এই দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য আমাকে যে চলতি মূলধন ব্যবহৃত করা হয় বা যে মূলধন সংগ্রহ করা হয় এটাকে আমরা বলি চলতি মূলধন। এবং তা সংগ্রহ করার জন্য আসলে কি প্রয়োজন হয়, স্বল্প মেয়াদী অর্থায়নের প্রয়োজন হয়। তাহলে আমাদের উদ্দেশ্যটা বুঝতে পারছি, উদ্দেশ্যটা আসলে কি, যে আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য চলতি মূলধন দরকার হয়। চলতি মূলধন তোমরা অবশ্যই জানো, চলতি মূলধন কি, নগদ টাকা দরকার হয়, ব্যাংক দরকার হয়, দেনাদার, এছাড়াও যদি আমি দায়ের কথা চিন্তা করি তারপর পাওনাদার, এছাড়াও বকেয়া খরচ, এই সকল বিষয় কিন্তু মিলে চলতি মূলধন। এবং এগুলোর জন্য আসলে কি দরকার হয়, স্বল্প মেয়াদী অর্থায়নের প্রয়োজন হয়। এখন আমি দেখবো যে আমি তো প্রয়োজন বুঝে গিয়েছি যে আমার আসলে দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্যই স্বল্প মেয়াদী অর্থায়ন দরকার। এখন আমরা দেখবো যে আসলে কোন উৎস থেকে বা কোন জায়গা থেকে আমার এটা সংগ্রহ করলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা এখন দেখো ফার্স্টেই যে আমি যখন কারবার বা ব্যবসা করব, তো সবার আগে আমার যে জিনিসটা লাগবে সেটা দেখো যে কারবার করতে গেলে আমার অনেক দৈনন্দিন ব্যয় হবে। এই দৈনন্দিন ব্যয়ের মধ্যে এখানে দেখো এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে যে কাঁচামাল আমাকে কিনতে হবে উৎপাদনের জন্য। আমার যারা কারখানায় কাজ করে ওই সকল শ্রমিকদের আমাকে নিয়মিত মজুরি দিতে হবে, কারণ তাদের মজুরি না দিলে তারা ঠিকমতো উৎপাদন করবে না। এছাড়াও যারা অফিসে কাজ করবে তাদেরকে বেতন প্রদান করতে হবে। এছাড়াও আরও অন্যান্য প্রশাসনিক ব্যয় যেমন বিদ্যুৎ বিল আমাকে দিতে হবে। এই সকল সংক্রান্ত ব্যয় মেটানোর জন্য আমার যে মূলধন প্রয়োজন হয় সেটাকে চলতি মূলধন, যেটা সাধারণত 1 বছর হয়। এবং এই চলতি মূলধনটাই আসলে কি এই খরচগুলো মেটানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমাদের প্রথম যে ব্যাপারটা, যে ব্যবসা করতে গেলে অবশ্যই একটা প্রয়োজন আছে। যেহেতু প্রয়োজন আছে, আমার অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার আমাকে অবশ্যই কি করতে হবে, আমাকে অবশ্যই এই প্রয়োজনটাকে অন্য কোথাও থেকে মেটাতে হবে। তাই মেটানোর জন্য প্রথমে যে ব্যাপারটা আসবে সেটা আমি চাইলে কি করতে পারি, স্বল্প মেয়াদী অর্থায়ন করতে পারি। স্বল্প মেয়াদী অর্থায়ন মানে কি, স্বল্প মেয়াদী অর্থায়ন সাধারণত 1 বছর। তাহলে আমি এখান থেকে স্বল্প মেয়াদী অর্থায়ন থেকে আমি কি করতে পারি, আমার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারি। এবং দেখো সাধারণত এটা যেহেতু মেয়াদ কম, তার মানে এই উৎসের ব্যয় সাধারণত কি হবে, ব্যয় সাধারণত কম। এবং আমরা জাস্ট ধরে নিলাম কত, 6%।
এবং দেখো চাইলে আমার হাতে কিন্তু অন্য উৎস আছে। উৎসটা কি? সেটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী অর্থায়ন, যেটা সাধারণত 5 থেকে 10 বছরের জন্য হয়ে থাকে। আমরা আমাদের এক্সাম্পলে 10 বছর ধরে নিলাম। যেহেতু এটা 10 বছর, অনেক দিন তুমি কারোর কাছ থেকে টাকা এনে রাখবে, তাহলে অবশ্যই সে অনেক বেশি আয় চাবে। তাহলে এই আয়টা তোমাকে প্রদান করতে হবে, কারবারকে প্রদান করতে হবে। এই জন্য সাধারণত দীর্ঘমেয়াদী অর্থায়নের ব্যয়টাও কি হয়? বেশি হয়। আমরা আমাদের এক্সাম্পলে ধরে নিলাম ব্যয়টি হচ্ছে 10% বা 10%। এখন কথা হচ্ছে আমার এই যে এখানে যে ব্যয়, এই ব্যয়টা মেটানোর জন্য আমার হাতে আসলে সাধারণত দুটি অপশন আছে। একটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন করে এই খরচগুলো মেটাতে পারি, অথবা হচ্ছে দীর্ঘমেয়াদী অপশন থেকে আমি খরচগুলো মেটাতে পারি। কিন্তু আমি যখন আর্থিক ব্যবস্থাপক, আমাকে অবশ্যই এরকম একটি উৎস পছন্দ করতে হবে যে উৎস আমার প্রতিষ্ঠানের সার্বিক মুনাফা এবং সম্পদ বৃদ্ধি করে। তাহলে যেহেতু আমাদের প্রয়োজনটা হচ্ছে স্বল্প মেয়াদী, আমার জন্য বেটার হচ্ছে কোনটা? আমার জন্য বেটার হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন। তাহলে আমার এখানে কি করবো? স্বল্প মেয়াদী অর্থায়নের জন্য করবো। কারণ হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন যেহেতু 1 বছর, আর আমারও দরকার কি 1 বছর, তার মানে এটা কিন্তু একটা সুন্দর একটা ম্যাচিং হচ্ছে। আমার কাছে 1 বছরের জন্য টাকা আসতেছে, এটা আমি খাটাচ্ছিও 1 বছর। তাহলে 1 বছর পর যখন এটা শেষ হয়ে আসবে, আমি কিন্তু ইজিলি ওকে 1 বছর পর টাকাটা ফেরত দিতে পারবো। তার মানে এখানে কোনো কিন্তু মিস ম্যাচিং হচ্ছে না। এই জন্য বলা হচ্ছে যে দৈনন্দিন ব্যয় বা স্বল্প মেয়াদী ব্যয়গুলো মেটানোর জন্য সাধারণত স্বল্প মেয়াদী অর্থায়ন করা হয়। যদি আমি দীর্ঘমেয়াদী অর্থায়ন করতাম তাহলে সমস্যা কী হতো দেখো। যখন আমি 10 বছরের জন্য এটা আনতাম, কিন্তু আমার ইনভেস্টমেন্ট কত? এখানে ইনভেস্টমেন্ট কিন্তু জাস্ট 1 বছরের জন্য। কিন্তু 1 বছরের পর যখন আমার টাকাটা এখান থেকে ব্যাক করবে, আমি কিন্তু ওকে টাকাটা ফেরত দিতে পাচ্ছি না, কারণ ওর সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে 10 বছর পর ফেরত দিব। আর মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এখান থেকে যখন টাকা আসবে অবশ্যই টাকার পরিমাণটা অনেক কম আসবে, কিন্তু এখানে তো টাকার পরিমাণ অনেক বেশি। তার মানে কম টাকা দিয়ে আমি কখনোই বেশি টাকা দায় পরিশোধ করতে পারবো না। তার মানে এখানে মিস ম্যাচিং হচ্ছে। তার মানে দীর্ঘমেয়াদী অর্থায়ন দিয়ে যদি আমি দৈনন্দিন ব্যয় মেটানোর চেষ্টা করি, তাহলে এটা আমার জন্য মিস ম্যাচিং। আলটিমেটলি আমি আসলে দেউলিয়া হয়ে যাব। এর জন্য বলা হয়েছে যে দীর্ঘমেয়াদী অর্থায়ন সাধারণত আমার জন্য কোনো বেটার অপশন না, এই জন্য এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই স্লাইডটার আসলে সামারি পয়েন্টটা কি? সামারি পয়েন্ট হচ্ছে যে আমার স্বল্পমেয়াদী অর্থায়ন কেন দরকার? দৈনন্দিন খরচ বা দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য। এখন দৈনন্দিন খরচ বা ব্যয় মেটানোর জন্য আমার দুই ধরনের সোর্স আছে। একটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং সোর্সেস, আর একটা হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং সোর্সেস। এখন আমি বিবেচনা করে দেখলাম যে আমার যে প্রয়োজন, সেই প্রয়োজনের সাথে এক্স্যাক্টলি একদম মিলে কোনটা? একদম মিলে হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়ন আমার সাথে মিসম্যাচিং হয়, এর জন্য স্বল্পমেয়াদী অর্থায়ন আমরা গ্রহণ করব, আর হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নটা বাদ দিব। এখন আমরা চলে যাব যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যসমূহ। স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে যে ব্যাপারটা সবার আগে আসবে সেটা হচ্ছে মেয়াদ। যে একদম পুরো আমার একদম কমন প্রশ্ন যে ভাই কোন সময়টুকুকে সাধারণত আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন বলি। তাহলে কি বলা হয়েছে একটা বিজনেসের পার্সপেক্টিভে, যে সাধারণত 1 বছরকে বোঝায়, 1 বছর বা তার কম সময়। তাই 1 বছর মানে কি? এখানে হচ্ছে 12 মান্থস, অথবা অন্য যে কোনো মাসের জন্য হতে পারে, 3 মাস, 4 মাস, 6 মাস অথবা 5 মাস, যেটা হচ্ছে আমার প্রয়োজনের উপর, যে আমার প্রয়োজনটা টাকা কত। আমার প্রয়োজন 6 মাস হয়, আমি তো 6 মাসের জন্যই আসলে কি করবো? শর্ট টার্ম ফাইন্যান্সিং করবো। তাহলে এই কোশ্চেনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে কিন্তু এটা আসতেই পারে যে স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য 1 বছর বা তার কম সময়কে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। পরের যে টপিকটা একটু চিন্তা করো, যে আমি যখন স্বল্পমেয়াদী অর্থায়ন করব, আমি আসলে কী পরিমাণ টাকা নিব, এখানে তহবিলের আকারটা কেমন হবে। তাহলে তহবিলের আকারটা অবশ্যই ডিপেন্ড করবে যে আমি এটা কোথায় ব্যবহার করছি। আমি এই টাকাটা কোথায় ব্যবহার করছি তার উপর তহবিলের আকার আমার নির্ভর করবে। দেখো ব্যবহার করছিলাম কি, আমার যে দৈনন্দিন যে এক্সপেন্সগুলো আছে, ডে টু ডে এক্সপেন্স, আমার যে ডে টু ডে এক্সপেন্স আছে, এই ডে টু ডে এক্সপেন্স এইগুলো মেটানোর জন্য কিন্তু আমি স্বল্পমেয়াদী অর্থায়ন করছি। তাহলে এগুলোই কিন্তু কি খুব কম খরচের হয়ে থাকে, সাধারণত অনেক হাজার হাজার কোটি টাকার হয়ে থাকে না। তার মানে মনে রাখতে হবে যে স্বল্পমেয়াদী অর্থায়ন সাধারণত আকারে ছোট হয়ে থাকে। তার মানে এটা তোমাদের অবজেক্টিভ আসতে পারে যে স্বল্পমেয়াদী অর্থায়ন সাধারণত কোন ধরনের হয়ে থাকে, বা তহবিলের আকারটা কোন ধরনের হয়ে থাকে। তোমার অ্যান্সার হবে যে স্বল্পমেয়াদী অর্থায়ন সাধারণত ছোট আকারের হয়ে থাকে। এরপরে চলে আসলো তহবিলের ব্যয়। তহবিলের ব্যয় মানে হচ্ছে আমি যে শর্ট টার্ম ফাইন্যান্সিং দিয়ে টাকাটা আনবো, যারা আমাকে টাকা দিবে তারা কি কোনো কিছু চাবে না? তাদের অবশ্যই প্রত্যাশিত আয় আছে এবং এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। এটা আমার জন্য হচ্ছে তহবিলের ব্যয়। আচ্ছা, এবার একটু চিন্তা করি, দেখো কি বলা হচ্ছে, স্বল্প মেয়াদী অর্থায়নের তহবিলের ব্যয় সাধারণত কি হয়ে থাকে? সাধারণত কম হয়ে থাকে। কেন কম হয়ে থাকে একটু চিন্তা করো। আবারও বলছি, আমার প্রয়োজন কি? এখানে প্রয়োজন হচ্ছে ডে টু ডে এক্সপেন্স মেটানোর জন্য, এবং এগুলো সাধারণত কি হয়? এগুলো সাধারণত 1 মাস, 2 মাস, 3 মাসের জন্য হয়। তাহলে আমি যখন টাকা আনবো, এগুলো কিন্তু আমি অল্প সময়ের জন্য আনবো এবং অল্প সময় তাকে ফেরত দিয়ে দিব। তার মানে যে বিনিয়োগকারী, তার জন্য কিন্তু এখানে খুব বেশি রিস্ক ক্যারি করতে হচ্ছে না। যেহেতু রিস্ক কম, তার মানে তার আয় কি হবে? তার আয়ও কিন্তু কম হবে। তার মানে দেখো এখানে যে তোমাকে টাকা দিবে তার রিস্ক কিন্তু কম। তার মানে তার যে প্রফিট, যার প্রফিট এক্সপেকটেশন, এই প্রফিট এক্সপেকটেশনে সে কী চাবে?
কম চাবে, আর সে যদি প্রফিট কম চায় আলটিমেটলি তোমার জন্য যে তহবিলের ব্যয় এক্সপেন্স বা হচ্ছে কস্ট অফ ফান্ড, এই কস্ট অফ ফান্ড আসলে কী হয়ে যাবে, কস্ট অফ ফান্ড তোমার জন্য আসলে অনেকাংশে কমে যাবে। তো এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে আমার এখানে কি বলা হয়েছে যে রিস্ক যদি কম হয় প্রফিট কম হবে, আর প্রফিট হলে কস্ট অফ ফান্ড, যে কস্ট অফ শর্ট টার্ম ফান্ড, কস্ট অফ শর্ট টার্ম ফান্ড আমার জন্য কি হবে, কস্ট অফ শর্ট টার্ম ফান্ড আমার জন্য কমে যাবে। তাহলে এই লাইনটা মাথায় রাখবা, যে কারণ যে বিনিয়োগ করবে সে তো অল্প সময়ের জন্য করবে, তার রিস্ক কম হবে, তার রিস্ক কম হলে তার সে প্রফিট কম চাবে, এবং আলটিমেটলি প্রতিষ্ঠানের জন্য কস্ট অফ শর্ট টার্ম ফান্ডও কী হবে, তুলনামূলকভাবে কম হবে। আচ্ছা, এবার এখানে দেখি কি বলা হয়েছে, লেনদেন ব্যয়, ট্রানজেকশন কস্ট। এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে হবে। শর্ট টার্ম ফাইন্যান্সিং, যদি আমি এখানে চিন্তা করো যে তোমার 2 মাসের জন্য ফার্স্টে টাকা লাগবে, তুমি কি করবা, 2 মাসের জন্য টাকা এনে তোমার 2 মাসের খরচ মেটাবা। যদি এরপর আরও 2 মাস লাগে, এরপর তুমি আবার 2 মাস এনে আবার তুমি কি করবা, তোমার খরচ মেটাবা। যদি এরপর আবার দেখো 3 মাসের জন্য খরচ লাগে, এরপর তুমি আবার এনে তোমার 3 মাসের খরচটা তুমি মেটাবা। তার মানে দেখো একটা বছরে এখানে আমাকে বারবার লেনদেন করতে হচ্ছে, বারবার, বা ট্রানজ্যাকশনের পরিমাণটা কিন্তু অনেক বেশি, যে আমার এখানে বারবার ট্রানজ্যাকশন করতে হচ্ছে। এবং তুমি জানো যে যতবার আমি ট্রানজ্যাকশন করব ততবার আমাকে ব্রোকারকে একটা কমিশন দিতে হবে, যেহেতু আমাকে ট্রানজ্যাকশন ফি দিতে হবে। তাহলে ট্রানজ্যাকশন ফি আমি যতবার ট্রানজ্যাকশন করব তাহলে আমাকে ততবার দিতে হবে। এই জন্য বলা হয়েছে যে যেহেতু এটা ট্রানজ্যাকশন বারবার হয়, এর জন্য এই ট্রানজ্যাকশন কস্ট সাধারণত কী হয়ে থাকে, সাধারণত বেশি হয়ে থাকে। তাহলে আবার বলছি, লেনদেন ব্যয় স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যয়টা বেশি হয়ে থাকে, কারণ এখানে ট্রানজ্যাকশনের কোয়ান্টিটি অনেক বেশি। যতবার ট্রানজ্যাকশন করবো ততবার আমি ব্রোকার হাউসকে আমি কমিশন দিব, বা তাদের একটা ফি আছে নির্দিষ্ট, সেই ফি আমাকে দিয়ে তারপর ট্রানজ্যাকশন করতে হবে। এটাই হচ্ছে আমার জন্য লেনদেন ব্যয়। তাহলে উপরটা ছিল কি, উপরটা ছিল কিন্তু তহবিলের ব্যয়, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেনদেনের ব্যয়। এটা পাবে ব্রোকারেজ ফার্ম, আর এটা পাবে হচ্ছে যার থেকে আমি টাকাটা আনছি। তাহলে আমি ব্রোকারেজ ফার্মে এখানে অবশ্যই বেশি হবে, কারণ এখানে বারবার ট্রানজ্যাকশন করতে হচ্ছে। তাহলে আশা করি তোমরা এই 4টি বৈশিষ্ট্য খুব ভালোভাবে বুঝে ফেলেছো। তোমরা এখানে মেইন ওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে গ্রিন কালার দিয়ে মেনশন করা হয়েছে, তোমরা হচ্ছে এগুলো একটু ফলো করবে, এগুলোই তোমার এক্সাম এখান থেকে আসলে কোশ্চেন চলে আসবে। এরপর চলে যাব আমরা পরবর্তী স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যসমূহ। এবং দেখো এখানে 5টা যে বৈশিষ্ট্য আছে সেটা কি, সেটা হচ্ছে তারল্য ঝুঁকি। যে স্বল্পমেয়াদী অর্থায়নে তারল্য ঝুঁকি সাধারণত কি হয়, একটু চিন্তা করে দেখো কি বলা হয়েছে এখানে। স্বল্পমেয়াদী অর্থায়নে তারল্য ঝুঁকি সাধারণত বেশি হয়ে থাকে। কিভাবে বেশি হয় একটু চিন্তা করো। ধরো তুমি যার থেকে টাকা আনছো 3 মাসের জন্য, এই টাকাটা তুমি তোমার কারবারে ইউজ করছো 3 মাসের জন্য। এখন তোমার কাছে টাকাটা সে কবে চাবে, টাকাটা অবশ্যই তোমাকে যখনই 3 মাস শেষ হয়ে যাবে তোমাকে নক করে বলে যে ভাই আমাকে আমার টাকা ফেরত দাও। তার মানে তোমাকে 3 মাস পর ওর জন্য ক্যাশ রেডি রাখতে হবে। তার মানে 3 মাস পরেই তোমাকে ওকে পরিশোধ করার জন্য তোমার ক্যাশ টাকা অ্যাভেলেবেল করতে হবে। কিন্তু তুমি যদি 10 বছরের জন্য টাকা আনতা, 10 বছরের জন্য তুমি ইনভেস্টটা কিন্তু তোমার 10 বছরের জন্যই হতো। তাহলে 10 বছরের জন্য যদি ইনভেস্ট হয়, 10 বছরের জন্য যদি ইনভেস্ট হয়, তাহলে দেখো আমার টাকাটা কবে রেডি করতে হবে, 10 বছর পরই কিন্তু আমার টাকাটা রেডি রাখতে হবে। তাহলে কোথায় ক্যাশ টাকা বেশি আগে অ্যাভেলেবেল করতে হয়, বা তারল্য ঝুঁকি বলতে আসলে এটা কি বোঝায়, যে আমাকে যে কোনো মুহূর্তে নগদ টাকা রেডি করে আমার যে পাওনাদার আছে তাকে পরিশোধ করতে হবে। এই জন্য বলা হয়েছে যে অর্থমেয়াদী অর্থায়ন দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে স্বল্পমেয়াদী অর্থায়নে তারল্য ঝুঁকি সাধারণত বেশি হয়ে থাকে। আচ্ছা, এখন বলা হচ্ছে কি দেখো ফাইন্যান্সিয়াল রিস্ক, যাকে বলছে আমরা আর্থিক ঝুঁকি। বলা হয়েছে স্বল্প মেয়াদী অর্থায়নের আর্থিক ঝুঁকি সাধারণত কি হয়, সাধারণত কম হয়। কেন কম হয় তুমি একটু চিন্তা করে দেখো। তুমি যখন কারোর কাছ থেকে টাকা আনবে, ধরো আমি 2 মাসের জন্য টাকা আনলাম, আমি টাকাটা ইনভেস্ট করব কবে, 2 মাসের জন্য। তার মানে আমার প্রয়োজন শর্ট টার্ম, আমি ফাইন্যান্সিং করছিও শর্ট টার্ম। আচ্ছা, যদি আমি কারো থেকে ধরো ঋণ নেই, বা কারো থেকে যদি ধার করি, বা হচ্ছে কারো থেকে লোন নেই, তাহলে এখানে কি লোনের পরিমাণ অনেক বেশি হবে নাকি কম হবে, এখানে লোনের পরিমাণ অনেক কম হবে। এখানে লোনের পরিমাণ কি হবে, অনেক কম হবে। তো লোন যদি কম হয়, যখন ওকে ফেরত দিব লোনটা, অবশ্যই আমাকে ওই কম অ্যামাউন্টটাই ফেরত দিতে হবে। আচ্ছা, আমি যদি 10 বছরের জন্য লোন নিতাম, তাহলে 10 বছর পর আমার একটা হিউজ অ্যামাউন্ট ফেরত দিতে হতো, হিউজ অ্যামাউন্ট আমাকে ফেরত দিতে হতো। তাহলে তোমরা জানো যে যখন এটা হিউজ অ্যামাউন্ট হবে, তার মানে এটার ইন্টারেস্টও কী হবে, ইন্টারেস্টও হিউজ হবে, ইন্টারেস্টও হিউজ হবে। যেহেতু এটা লোন, যেহেতু কম অ্যামাউন্ট হবে, এটার ইন্টারেস্টটাও কী হবে, ইন্টারেস্টও অনেক, ইন্টারেস্টও এখানে কী হবে, এখানে হচ্ছে ইন্টারেস্টটা কম হবে। আর হিউজ অ্যামাউন্টের কারণে বেশি লোন নিলে এখানে ইন্টারেস্ট বেশি হবে। তাহলে যেহেতু আমরা জানি যে ইন্টারেস্ট পরিশোধ করা বাধ্যতামূলক, তার মানে লং টার্ম ফাইন্যান্সে আমার জন্য আর্থিক ঝুঁকি অনেক বেশি, কারণ এখানে বেশি ইন্টারেস্টের পরিমাণ থাকে। আর স্বল্পমেয়াদী অর্থায়নের লোন কম হয়, স্বল্পমেয়াদী অর্থায়নের লোন কম হয়, স্বল্পমেয়াদী অর্থায়নের লোন কম হয় ভাই, এখানে কি হবে, এখানে আমাকে সুদের পরিমাণও কম হবে, এখানে আমাকে কম টাকা পরিশোধ করতে হবে। এই জন্যই বলা হয় যে স্বল্পমেয়াদী আর্থিক ঝুঁকি তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে
কম হয়ে থাকে। এরপর বলা হয়েছে তহবিলের ব্যবহার। এটা তোমরা একদম সবার শুরুতেই দেখেছো যে এই যে শর্ট টার্ম ফাইন্যান্সিং এটা আমরা কই ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করব একদম আমাদের দৈনন্দিন ব্যয়, মানে হচ্ছে ডে টু ডে এক্সপেন্স। যেমন হচ্ছে আমাকে কাঁচামাল কিনতে হবে, আমাকে শ্রমিককে মজুরি দিতে হবে, কর্মকর্তাকে আমাকে বেতন দিতে হবে, আমার হচ্ছে বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, গ্যাস বিল এগুলো আমাকে দিতে হবে। তাহলে এই সকল খরচ মেটানোর জন্য আসলে স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আশা করি দেখো এই বৈশিষ্ট্যগুলো আসলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে তারও ঝুঁকি বেশি হবে, আর্থিক ঝুঁকি কম হবে, তহবিলের ব্যবহার দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য। তো এই কিওয়ার্ডগুলো যদি তোমরা মাথায় রাখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টার থেকে আসলে এই কোশ্চেনগুলোই বেশি আসবে। যদি তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু খেয়াল করে দেখো, দেখবে যে এই টাইপের কোশ্চেনগুলোই আসলে বেশি আসে এবং আমাদের লেকচারটাই আসলে ওইগুলো উপর ফোকাস করে আসলে প্রিপেয়ার করা হয়েছে। এরপর আমরা যেটা চলে যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে বলাই হয় যে এখান থেকে আসলে একটা কোশ্চেন আসলে বলাই যায় যে এখানে একটা কোশ্চেন আসলে থাকবে। এই টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট, এই টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট যে এখান থেকে একটা বলাই হয় যে একটা কোশ্চেন আসলে থাকবে। তাহলে এখানে টপিকটার নাম হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস, যে আমার আসলে কোন কোন জায়গা থেকে আমি স্বল্প মেয়াদী অর্থায়ন সংগ্রহ করবো। তাহলে দেখো এখানে একটা কোন সুন্দরভাবে একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। তাহলে ফার্স্টে আমরা আসি, দেখো যে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসের মধ্যে সবার ব্রড একটা সেকশন যেটা আছে কি, সেটা হচ্ছে যে অপ্রাতিষ্ঠানিক উৎস। তার মানে এটা কোনো প্রতিষ্ঠানের সাথে, কোনো থার্ড পার্টির সাথে সরাসরি জড়িত থাকবে না। তাহলে অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে যদি বলে কারা আছে, অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং, এছাড়াও আছে যে গ্রাম্য মহাজন। তুমি দেখেছো গ্রামগঞ্জে অনেক বেশি মহাজন যারা কি করে, যারা অনেক বেশি অধিক সুদে লোন দিয়ে থাকে। এরপর আমরা দেখবো যে স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে আসলে আবার তিনটি বিষয় আছে। তিনটি বিষয় কি? ব্যবসায় ঋণ, ক্রেতার নিকট হতে ঋণ, তারপর হচ্ছে বকেয়া খরচ। তাহলে ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করি এই পার্ট থেকে কোশ্চেনটা কীভাবে থাকবে। তোমরা একটু ভিডিও পজ করে এই পার্টটা একটু মুখস্থ করে ফেলবে, কারণ এই পার্টটা মুখস্থ না করলে কখনোই তোমরা অ্যান্সার করতে পারবে না। কীভাবে মুখস্থ করবে আমি তোমাকে বলে দিই। তোমার এক্সামে দিবে যে নিচের কোনটি অপ্রাতিষ্ঠানিক উৎস, তাহলে তোমার মাথায় চলে আসবে দুইটা জিনিস, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন আর একটা হচ্ছে গ্রাম্য মহাজন। আচ্ছা, এরপর আসতে পারে কোন নিচের কোনটি স্বতঃস্ফূর্ত অর্থায়ন, তোমার মাথায় তিনটা বিষয় চলে আসবে, ব্যবসায় ঋণ, ক্রেতার হতে ঋণ গ্রহণ, তারপর হচ্ছে বকেয়া খরচ। তাহলে তোমাকে কিন্তু অপশনে এই অপশনগুলো দেখে তারপর তোমাকে দাগাতে হবে। তার মানে এটা আসবে একদম ডিরেক্ট কোশ্চেন, তোমার মেমোরাইজিং পার্ট থেকে তোমাকে আসলে এটা অ্যান্সার করতে হবে। এরপরে টপিকে চলে যাই, সেটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস মানে কি? এখানে অবশ্যই কোনো প্রতিষ্ঠান আসবে, কোনো প্রতিষ্ঠানের সাথে আসলে আমি এখানে আমার লেনদেনটা করবো বা তাতে থেকে স্বল্প মেয়াদী অর্থায়ন সংগ্রহ করব। তাহলে দেখো প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে সবার আগে যেটা আসছে সেটা কি? মানি মার্কেট লোন, মানে হচ্ছে মুদ্রা বাজার ঋণ। দ্বিতীয় আছে যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণগুলো আমরা পেতে পারি, যেটা হচ্ছে ব্যাংক ঋণ। এখন মুদ্রা বাজার যখনই বলা হবে তার মানে মুদ্রা বাজারের মধ্যে আসলে কোন বিষয়গুলো আছে? দেখো ফার্স্টই বলা হচ্ছে কি, যে বাণিজ্যিক কাগজ, কমার্শিয়াল পেপার, তারপর হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র বা ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স। যখনই এই দুইটা অপশন তোমাদের এক্সামে আসবে তখনই অ্যান্সার কি হবে? মুদ্রা বাজার ঋণ, বা যে কোনো একটা দেখলে আসলে হাতিয়ারটা কি? মুদ্রা বাজার ঋণ, বা এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক উৎস। এরপর ডানে দেখো ব্যাংকের মধ্যে আসলে কি আছে? ব্যাংকের মধ্যে আসলে দুইটা ভাগ আছে, সবচেয়ে বড় একটা হচ্ছে জামানতবিহীন, তার মানে এখানে জামানতটা থাকছে না, তুমি কোনো জামানত না দিয়ে ব্যাংক থেকে আসলে তুমি ঋণ গ্রহণ করতে পারছো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জামানতযুক্ত, তার মানে তুমি যখন কোনো ঋণ নিচ্ছ তোমাকে তোমার মূল্যবান কোনো সম্পদ বা হচ্ছে তোমার যে বিষয়গুলো তোমার কাছে মূল্যবান, প্রতিষ্ঠানের কাছে মূল্যবান, এগুলো তোমাকে জমা দিয়ে তোমাকে তারপর ঋণ আবেদন করতে হবে, ব্যাংক তারপর যাচাই বাছাই করে তারপরে তোমার ঋণ মঞ্জুর করবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে জামানতবিহীন লোন বললে আসলে কোনগুলো আসবে? যে জামানতবিহীন লোনগুলো বললে আসলে ফার্স্টে আসবে লেনদেন ঋণ, তারপর আসবে হচ্ছে ঋণ রেখা, ঘূর্ণায়মান ঋণ, তারপর আসবে ভাসমান ঋণ বা ফ্লোটিং রেট নোট। এরপর আসবে জামানতযুক্ত যখন বলবে তখন আসলে কি? ফার্স্ট আছে প্রাপ্য বিলের মাধ্যমে জমা, এরপর হচ্ছে ফ্যাক্টরিংয়ের মাধ্যমে জমা। আমরা এগুলো সামনে কিন্তু এগুলো আমরা অনেক ডিটেল আলোচনা করবো যে কোনটা কোন বিষয় বলতে, কিন্তু ফার্স্টে আমরা এখানে এক্সামের প্রিপারেশনটা নিচ্ছি যে আমার এক্সামে কী টাইপের প্রশ্ন আসবে, আমি কীভাবে শুরুতে পড়বো, তারপরে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা সামনের স্লাইডগুলোতে কিন্তু বিশদ আলোচনা আছে। এখন হচ্ছে জাস্ট আমাদের এখানে মুখস্থ করে আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা সামনে দেখবো যে কী রকম প্রশ্ন আসলে আসে। এরপর বলা হচ্ছে কি মজুদ পণ্য বন্ধক, এটা হচ্ছে কি আসলে জামানতযুক্ত ঋণ। তাহলে তোমরা আসলে এখানে 2 মিনিট থেকে বা 5 মিনিট সময় নাও, নিয়ে এই চারটা পুরোটা মুখস্থ করে খাতায় হচ্ছে 2বার লিখে ফেলো। কারণ তুমি যখন এটা মুখস্থ করে খাতায় লিখে ফেলবে তোমার কাছে খুব সহজেই মাথায় চলে আসবে যে কোন হেডে কোন ঋণগুলো গিয়েছে, কোনটা আসলে আমি কোনটা অ্যান্সার করবো। তাহলে আশা করি সবাই তোমরা এই চার্টটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় অবশ্যই এটা 2 থেকে 3 বার বা এরও বেশি তোমরা প্র্যাকটিস করবে, খাতায় তোমরা লিখবে। তাহলে কিন্তু তোমরা এটা তোমাদের মাথায় থাকবে এবং এক্সামে আসলে খুব তাড়াতাড়ি, খুব সময় নষ্ট হবেই না বললে চলে, তোমরা দ্রুত অ্যান্সার করে দিতে পারবে। তাহলে আমরা এখন চলে যাব যে এইখান থেকে আমাদের এক্সামগুলো কীরকম আসতে পারে। তাহলে এখানে দেখো ফার্স্টে এখানে কিছু
অর্থায়নের উৎস দেওয়া আছে, তার মানে এরকম বলবে যে বাণিজ্যিক কাগজ নিচের কোন অর্থায়নে অন্তর্ভুক্ত। তাহলে তোমাকে এখানে তোমরা ভিডিওটা পজ করে তোমরা ডানে খাতায় লিখে ফেলো 1 নাম্বার দিয়ে, এখানে অ্যান্সারগুলো নিচে নিচে লিখে ফেলো তোমার খাতায় যে কোনটা কোন অ্যান্সার হবে। আমি তো একটু পরে সব কিছু ব্যাখ্যা করেই দিব। তারপর তোমরা ঘূর্ণায়মান ঋণ কোন অর্থায়ন, এইভাবে করে 10টি অপশন, যেগুলো আমাকে আগের চার্ট থেকেই আসলে চলে আসছে। আগের চার্ট পারলে আমরা এটা খুব দ্রুতই পারবো, এই জন্য আমরা মুখস্থ রেখে এখানে যেন বসিয়ে দিতে পারি, এই জন্যই আমরা এখানে প্র্যাকটিস সেশনটা রাখা হয়েছে। আশা করি সবাই তোমরা প্রত্যেকটি অ্যান্সার খাতায় লিখে ফেলেছো। এখন জাস্ট একটু মিলিয়ে নাও যে কার কয়টি হলো। তাহলে ফার্স্টে বাণিজ্যিক কাগজ, অবশ্যই জানো এটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। তারপর হচ্ছে ঘূর্ণায়মান ঋণ, এটা অবশ্যই জামানতহীন ঋণ। ফ্যাক্টরিং, তোমাকে ব্যাংকে ফ্যাক্টরিং করতে হবে, প্রাপ্য বিল তোমাকে ফ্যাক্টরিং করে তোমাকে ঋণ আনতে হবে জামানতযুক্ত। তারপর হচ্ছে ব্যবসায় ঋণ, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং। ব্যাংকের স্বীকৃতিপত্র, মুদ্রা বাজারে এটা কেনাবেচা হয়, মুদ্রা বাজার ঋণ। ভাসমান বা ফ্লোটিং ঋণ। তারপর হচ্ছে ফ্লোটিং লোন, এটা হচ্ছে জামানতবিহীন ঋণ। মজুত পণ্য বন্ধক, এটা হচ্ছে জামানতযুক্ত ঋণ, কারণ তুমি বন্ধক রাখতেছো কি মজুত পণ্য, তাহলে অবশ্যই জামানতযুক্ত। ঋণ রেখা, এটা হচ্ছে কি তোমার জন্য জামানতবিহীন। প্রাপ্য বিলের মাধ্যমে, এটা জামানতযুক্ত। তারপর হচ্ছে ক্রেতার নিকট হতে ঋণ, স্বতঃস্ফূর্ত অর্থায়ন। আশা করি সবাই এখানে 10-এ 10 পেয়েছো। এখন আমরা পরের ব্যাপারটা যাবো, সেটা হচ্ছে একটু ডিটেলসে আলোচনা করবো যে কোন উৎস কিভাবে কাজ করছে বা আমাদের এক্সামে কোন জায়গা থেকে আসলে প্রশ্ন আসতে পারে। তাহলে সবার আগে একদম চলে আসছে, একটু খেয়াল করে দেখো যে অপ্রাতিষ্ঠানিক উৎস, এবং এর মধ্যে ছিল হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, এবং স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে ছিল হচ্ছে ব্যবসায় ঋণ। তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে ব্যবসায় ঋণ কাকে বলে। তাহলে এখানে আমরা দেখি যে ব্যবসায় ঋণ এমনই এক ধরনের ঋণ সুবিধা যার মাধ্যমে মালের বিক্রেতা বাকিতে মাল বিক্রয় করে ক্রেতাকে কোনো একটি নির্দিষ্ট সময় পর টাকা পরিশোধের সুবিধা দিয়ে থাকে। একদম খুব স্বাভাবিকভাবে চিন্তা করো যে তুমি একজনের কাছ থেকে 1 লক্ষ টাকার পণ্য ধারে ক্রয় করছো। 1 লক্ষ টাকার পণ্য ধারে ক্রয় করেছো। আচ্ছা, তুমি জানো ধারে ক্রয় করা মানে কি? টাকাটা কি এখন দিতে হবে নাকি একটা নির্দিষ্ট সময় পরে দিতে হবে? নির্দিষ্ট সময় পরে তোমাকে দিতে হবে। তার মানে তুমি যখন পণ্য পেয়ে গেছো কিন্তু টাকাটা এখন দেওয়া লাগছে না, টাকাটা কিন্তু তুমি অন্য কোথাও বিনিয়োগ করতে পারছো, বা এটা এক ধরনের তোমার ঋণের মতো কাজ করছে। তুমি কারো থেকে যখন ঋণ নিয়ে আসতে, এই 1 লক্ষ টাকা কিন্তু ঋণের মতো হিসেবে কাজ করছে। এই জন্যই বলা হচ্ছে আমি যখন ধারে পণ্য কেনাবেচা করি তখন এটাকে বলা হয় ব্যবসায় ঋণ। এবং এই ট্রানজ্যাকশনটা খুবই স্বতঃস্ফূর্ত, বা যেটাকে বলা হচ্ছে যে ডে টু ডে অ্যাক্টিভিটিস থেকে তৈরি হয়। এটার জন্য কোনো আসলে প্রতিষ্ঠান বা কোনো স্পেসিফিক আনুষ্ঠানিকতা দরকার হয় না। আমি যখনই ব্যবসা করতে যাবো আমাকে ধারে কেনাবেচা করতে হবে, এবং ধারে কেনাবেচা করতে গেলেই আমাকে ব্যবসায় ঋণ, ধারে কেনাবেচা আমাকে অবশ্যই ফলো করতে হবে, অবশ্যই আমাকে করতে হবে, নাহলে আমি ব্যবসা করতে পারবো না। এই জন্য এটাকে বলা হচ্ছে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত, যেটা ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম থেকে সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা এখানে যেটা দেখবো, যখনই ধারে কেনাবেচা হয় তখনই এরকম একটা টার্ম আসলে আমার সাথে সামনে দেওয়া থাকে, যে এরকম একটা টার্ম দেওয়া থাকে যেটাকে বলছি আমরা 2/10 নেট 30। এখন এইটা আসলে কি, এটাকে আমরা কি বলছি দেখো, এটা পুরো ব্যাপারটাকে আমরা বলছি ক্রেডিট টার্ম। তার মানে এইখান থেকে শুরু করে একদম ফুল যে ব্যাপারটা, একদম এইখান থেকে শুরু করে একদম ফুল যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে ক্রেডিট টার্ম বা বিক্রয় শর্ত। এটাকে বলা হচ্ছে বিক্রয় শর্ত। তার মানে ধারে কেনাবেচা করতে গেলেই আমি অবশ্যই বিক্রয় শর্ত দেখতে পাবো। এখন দেখো আরো স্পেসিফিক ভাবে আসি যে কোনটা কোন জিনিসটাকে বোঝাচ্ছে। এরপর যেটা দেখবো যে এই যে 2, এখানে এই 2 দ্বারা কি বোঝানো হয়েছে? এই 2 দ্বারা বোঝানো হয়েছে ক্যাশ ডিসকাউন্ট রেট। তার মানে হচ্ছে আমাকে এটা একটা ডিসকাউন্ট রেট, এবং এটা মাথায় রাখতে হবে নগদ বার্তা। এই পরবর্তীতে দেখো কি বোঝানো হয়েছে, পরবর্তীতে বলা হয়েছে এই 10টা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। তার মানে আমি কতদিন পর্যন্ত ডিসকাউন্ট পাবো? 10 দিনের মধ্যে, বা 10 দিনে যদি পরিশোধ করি আমি একটা ডিসকাউন্ট পাবো। তাহলে বুঝতে পারলাম। এখন নেট 30 দ্বারা কি বোঝানো হয়েছে? নেট 30 দ্বারা বোঝানো হয়েছে টোটাল ক্রেডিট পিরিয়ড, যে আসলে কতদিন পর্যন্ত এই টাকাটা আমি রাখতে পারবো। তাহলে দেখো এই পুরো কথাটা একটা সুন্দর বাক্যের মাধ্যমে বলা যায়, এই পুরো কথাটা সুন্দর বাক্যের মাধ্যমে বলা যায়। বাক্যটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যে 2/10 বা N30 এরূপ শর্তযুক্ত ব্যবসায়ী ঋণের তাৎপর্য বা মিনিং হচ্ছে কি, যদি ক্রেতা 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করে তবে তাকে যে বিক্রয় মূল্য থাকবে তার উপর 2% নগদ বার্তা দেওয়া হবে। তার মানে তুমি যদি 1 লক্ষ টাকা ধারে পণ্য কেনাবেচা করো, আর তুমি যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দাও, তাহলে তুমি পাচ্ছ 2% ক্যাশ ডিসকাউন্ট। তাহলে 2% হচ্ছে কত? 2% হচ্ছে এখানে 2000 টাকা। তার মানে তোমাকে পরিশোধ করতে হবে কত? পরিশোধ করতে হবে 98,000 টাকা। তবে শর্ত কি? এটা অবশ্যই 10 দিনের মধ্যে হতে হবে। এই জন্য বলা হচ্ছে যে বার্তা দেওয়া হবে। তার যদি
এরপর মানে কি 10 দিনের পর 11 দিন, 12 দিন, 13 দিন, 29 দিন যদি সে টাকা পরিশোধ করে তাহলে তার কোনো নগদ সুবিধা দেওয়া হবে না। তবে ক্রেতাকে এই যে 30 and 30 এই 30 দিনের মধ্যে অবশ্যই তার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। তার মানে 30 দিনে যদি আমি কখনোই 30 দিনের পর যাব না, 30 দিনের মধ্যে আমাকে টাকা পরিশোধ করতে হবে। যদি 30 দিনের পরও আমি দেরি করি তাহলে ওই ক্রেতার সাথে আমার ওই বিক্রেতার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি এরপর তার সাথে আর কোনো ধারে কেনাবেচা লেনদেন করতে পারবো না। তাহলে এটা কি বলা হচ্ছে শর্ত, এবং এটা হচ্ছে শর্তের তাৎপর্য। এখন কথা হচ্ছে মোস্ট যে টপিক, সেটা হচ্ছে কি যে ব্যবসায়ী ঋণের কি কোনো ব্যয় আছে? ব্যবসা ঋণের কি কোনো ব্যয় আছে? ব্যয় মানে হচ্ছে কস্ট। আমি যদি বিজনেসের জন্য যদি ব্যবসা ঋণ করি আমার কি কোনো কস্ট আছে? প্রশ্ন হচ্ছে অবশ্যই কস্ট আছে। তাহলে কস্ট বের করার সূত্রটা কি দেখো, যে ব্যবসা ঋণের কস্টকে বলা হয় EAR, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যেটা হচ্ছে কি CDR 100 মাইনাস CDR ইন্টু হচ্ছে 360 CP মাইনাস হচ্ছে DP। তাহলে CDR মানে কি ক্যাশ ডিসকাউন্ট রেট, উপরে ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে 2, আমরা এখানে 2 বসিয়ে দিলাম। এটা হচ্ছে সূত্রের 100, এরপর হচ্ছে CDR আবার 2 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর 360 হচ্ছে সূত্রের, CP মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড। তাহলে আমার এখানে কি দেখো CP কোনটা? ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড হচ্ছে N30, তার মানে আমার এখানে বসাতে হবে কত? 30। তারপর হচ্ছে DP মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, তার আমার এখানে ডিসকাউন্ট পিরিয়ড কত আছে? ডিসকাউন্ট পিরিয়ড আছে 10, দেন হচ্ছে 10 আমি এখানে 10 বসিয়ে দিব। তারপরে সেটা কিন্তু ক্যালকুলেটরের কাজ, এটা আসলে তোমার এক্সামে এই কোশ্চেন আসলে আসবে না। বড়জোর আসলে তুমি এখান থেকে কী পড়বে? বড়জোর আসলে তুমি এখান থেকে সূত্রটা শিখে রাখবে যে এটি হচ্ছে ব্যবসা ঋণের ব্যয়। আর মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যবসা ঋণের কি ব্যয় আছে? অবশ্যই ব্যয় আছে। তাহলে দেখো এখানে ব্যয় কিভাবে থাকে? ব্যয় অবশ্যই আছে। কেন? তুমি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দাও তাহলে তোমাকে দিতে হবে 98,000। তাহলে বিক্রেতা পাচ্ছে কত? 98,000। তাহলে বিক্রেতা এখানে 2,000 টাকা লস হচ্ছে। আর যদি 10 দিনের পর পরিশোধ করো তাহলে তোমাকে দিতে হবে 1 লাখ। তার মানে তোমাকে 2,000 বেশি আর ইন্টারেস্ট হিসাবে দেওয়া লাগছে। তার মানে দেখতে পেলাম যে আসলে ব্যবসা ঋণের ব্যয় আছে। এখন এক্সামে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে ব্যবসা ঋণের ব্যয় কে বহন করে? তাহলে প্রথম কথা হচ্ছে সাধারণত বিক্রেতা ব্যবসা ঋণের ব্যয় বহন করে। কেন? সাধারণত ক্রেতা কি করে? এই 10 দিনের মধ্যে আসলে টাকাটা পরিশোধ করে দেয়। 10 দিনের মধ্যে পরিশোধ করে দিলে তাকে দিতে হবে 98,000 টাকা। 2,000 টাকা তাকে বেশি দেওয়া লাগছে না, বিদায় এই 2,000 টাকা লস কার দিকে যাচ্ছে? বিক্রেতা। সাধারণত বিক্রেতা ব্যবসা ঋণের ব্যয় বহন করে। তবে কি বলা হচ্ছে, যদি ক্রেতা বাট্টা সুবিধা না গ্রহণ করে, বাট্টা সুবিধা মানে হচ্ছে 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ না করে, এরপরে গিয়ে পরিশোধ করে 11, 12 বা 30 দিনে গিয়ে টাকা পরিশোধ করে, তাহলে ক্রেতাকে এই ব্যয়টা বহন করতে হবে। এবং আমরা ক্যালকুলেট করে দেখলাম যে ক্রেতার কাছে এই টাকাটা হচ্ছে এক ধরনের সুযোগ ব্যয়, এবং এই সুযোগ ব্যয়ের সম্মুখীন হবে। তাহলে আমাদের ব্যবসায়ীদের এখানে আসলে টপিকটা কি, যে এখানে হচ্ছে আমরা ভালো করে দেখবো যে বিক্রয় শর্ত, এখান থেকে বিক্রয় শর্তে কী সূত্রটা আসছে, আর হচ্ছে ঋণের কি ব্যয়, ব্যবসা ঋণের কি ব্যয় আছে, এবং ব্যবসা ঋণের ব্যয় থাকলে কে সাধারণত বহন করে, এবং কখন বিক্রেতা বহন করবে, কখন ক্রেতা বহন করবে, এই ব্যাপারগুলো তোমাদের এখানে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আশা করি ব্যবসা ঋণের কনসেপ্টটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখব স্বতঃস্ফূর্ত অর্থায়নের অন্যান্য যে উৎসগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ক্রেতার নিকট থেকে অগ্রিম গ্রহণ। তার মানে আমি যে আমার ক্রেতাকে পণ্যটা ডেলিভারি দিব, এই ডেলিভারি দেওয়ার পূর্বেই, তাকে সরবরাহ করার পূর্বেই যদি আমি ক্রেতার নিকট থেকে আমি মূল্যটা অগ্রিম গ্রহণ করে থাকি এবং ওই অর্থটা আমি যদি আমার কারবারে ব্যবহার করি, তখন এটা আমার কাছে এক ধরনের অর্থায়নের উৎস হিসাবে ব্যবহার হবে। তাহলে বলা হচ্ছে যে অনেক সময় বিক্রেতা ক্রেতার নিকট থেকে পণ্য বা সেবার যে মূল্য বা পণ্য বা সেবা সরবরাহের পূর্বে কী করে সেটা পেয়ে থাকে বা সংগ্রহ করে থাকে, এবং ওই অর্থটা সে তার কারবারে ব্যবহার করে। এবং এই অর্থায়নটা যেহেতু স্বল্প সময়ের জন্য হয় বা 15 দিন বা 30 দিনের জন্য হয়ে থাকে, এই জন্য বলা হয় এই ধরনের অর্থ বিক্রেতার জন্য একটি স্বল্প মেয়াদী অর্থসংস্থানের উৎস। এবং এই অর্থায়নগুলো বিক্রেতা কেন এত বেশি করে? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ধরনের অর্থায়ন সাধারণত কি হয়, ব্যয়মুক্ত হয়ে থাকে। আমি যে ক্রেতার নিকট থেকে অগ্রিম গ্রহণ করছি এবং এটা যে আমার কারবারে ব্যবহার করছি, এই জন্য আমাকে কোনো মূলধন ব্যয় বা অতিরিক্ত কোনো ব্যয় আমাকে করতে হয় না। এটা আমি আমার সাধারণ ব্যবসায় কার্যক্রম কেনা বেচা থেকেই আমি এটা করে থাকি, এই জন্য এটা বলা হচ্ছে ব্যয়মুক্ত। কারণ বিক্রেতা তৎক্ষণাৎ পণ্যদ্রব্য বা সেবা গ্রহণ করতে হয় না। তাহলে আমরা কি করতে পারি? অগ্রিম গ্রহণ করে এই টাকাটা আমি আমার কারবারে ব্যবহার করে অর্থায়নের যোগান দিয়ে থাকতে পারি। এর পরবর্তী যেটা স্বতঃস্ফূর্ত অর্থায়নের যে পরবর্তী যে উৎসটা রয়েছে সেটা হচ্ছে বকেয়া খরচসমূহ। বকেয়া খরচসমূহ কি বলা হচ্ছে যে বকেয়া ব্যয় হলো সেই ধরনের দেনা যার জন্য আমি সেবা গ্রহণ করা হয়ে গিয়েছে কিন্তু সেবার মূল্য এখন আমি পরিশোধ করি নাই। যেমন শ্রমিকের মজুরি, শ্রমিক আমার প্রতিষ্ঠানে 1 মাস কাজ করেছে, আমি তার যে মজুরিটা এটা আমার দেওয়ার কথা, আমি কি করলাম, তার মজুরিটা দিলাম না।
তাহলে আমি যে তার মজুরিটা না দিয়ে তাকে যে পরিশোধ এখন না করে আমি হয়তো তাকে সামনের মাসে পরিশোধ করব, তাহলে এই যে 1 মাস সময়টা, এই টাকাটা কিন্তু আমি আমার কারবারে ব্যবহার করতে পারি। তাহলে বলা হচ্ছে যে যদি তাদের বেতন বা মজুরি বা সাপ্তাহিক বা মাসিক হয়, তবে প্রতিষ্ঠানগুলো তাদের প্রত্যেক দিনের বেতন কি করতে পারছে, পরিশোধের পূর্ব পর্যন্ত এটা তারা কারবারে বিনিয়োগ করতে পারতেছে। তাহলে এইভাবে বকেয়া খরচের মাধ্যমেও কিন্তু কি করা হয়, অর্থের যোগান দেওয়া হয় বা অর্থের উৎস হিসাবে ব্যবহার করা হয়। আর এই কার্যক্রম যেহেতু ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম থেকে, ডে টু ডে অ্যাক্টিভিটি থেকে এগুলো হয়ে থাকে, এজন্য এগুলোকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন বা স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং। এখন আমরা দেখব যে এই স্বতঃস্ফূর্ত অর্থায়ন রিলেটেড কী ধরনের প্রশ্ন আমার এক্সামে আসলে আসতে পারে। তাহলে প্রথমেই যেটি বলা হয়েছে যে নিচের কোনটির ক্ষেত্রে বাট্টা প্রযোজ্য, এবং আমরা যদি অপশনগুলো পড়ি, যে মজুদ পণ্য, প্রাপ্য বিল, তারপর বলা হচ্ছে ব্যবসায়ী ঋণ, তারপর হচ্ছে প্রদেয় বিল। এবং আমরা 4টা অপশন পড়েই বুঝতে পারলাম যে ব্যবসায়ী ঋণের সবসময় কী থাকে, একটা শর্ত থাকে যে এরকম যে 2/10, তারপর হচ্ছে N30, মানে হচ্ছে আমি তো 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। যদি আমি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করি তাহলে আমি 2% কী পাবো, বাট্টা পাবো। তাহলে এই যে বাট্টাটা পাচ্ছি, এই বাট্টাটা আসলে কার সাথে সম্পর্কিত, বলা হচ্ছে ব্যবসায়ী ঋণের সাথে। তাহলে আমার এখানে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে আসলে ব্যবসায় ঋণ। তার পরবর্তী 2 নম্বর যে প্রশ্নটা আছে যে জনাব রফিক 2-10 নিট 30 বিক্রয় শর্তে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির নিকট থেকে 1 লক্ষ টাকার মাল ক্রয় করে 10 দিনের মধ্যে মালের মূল্য যদি পরিশোধ করে, তাহলে বাট্টার পরিমাণ আসলে কত হবে। তাহলে আগে আমরা দেখব যে বাট্টা সে কখন পাবে, এবং এখানে শর্ত দেখেই বুঝতে পেরেছি যে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে 2% বাট্টা পাবে। তাহলে সে কি 10 দিনের মধ্যে পরিশোধ করছে? হ্যাঁ, সে হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করছে। তাহলে 10 দিনের মধ্যে পরিশোধ করলে এখানে কি পাবে, সে 2% বাট্টা পাবে। তাহলে 1 লক্ষর 2% করলে বাট্টার পরিমাণ দাঁড়াবে হচ্ছে 2000 টাকা। তাহলে আমার অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে বি, যে বাট্টার পরিমাণ হচ্ছে 2000 টাকা। 3 নম্বর যে প্রশ্ন বলেছে যে ব্যবসায় ঋণের যে ব্যয় থাকে, এই খরচটা সাধারণত কে বহন করে। এবং আমরা যখন এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা কিন্তু বলেছি যে ব্যবসার খরচ উভয়ই বহন করে, ক্রেতাও বহন করে, বিক্রেতাও বহন করে। যদি বাট্টা কিন্তু সময়ের মধ্যে পরিশোধ হয়ে যায় তাহলে বিক্রেতা বহন করে, বাট্টা কিন্তু সময়ের মধ্যে যদি পরিশোধ না করে তখন ক্রেতা বহন করে। তাহলে আমাকে যেহেতু কোনো স্পেসিফিকভাবে বলে নাই যে কখন এটা পরিশোধ হয়েছে, তাহলে সাধারণ অর্থে আমরা সবসময় অ্যান্সার করব কি, বিক্রেতা। যে ব্যবসায় ঋণের খরচ সবসময় কে করে বা সাধারণত হচ্ছে বিক্রেতা বহন করে থাকে। সো এই ধরনের প্রশ্ন আমার কি আসতে পারে, স্বতঃস্ফূর্ত অর্থায়ন থেকে আমার এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা এই প্রশ্নগুলো একটু ভালোভাবে খেয়াল করব। এরপরে আমাদের হচ্ছে যে পরবর্তী যে উৎস স্বল্প মেয়াদি, সেটা হচ্ছে মুদ্রা বাজার ঋণ। মুদ্রা বাজার হচ্ছে যে বাজারে স্বল্প মেয়াদি সিকিউরিটিস কেনাবেচা করা হয়, সেটা হচ্ছে মুদ্রা বাজার। এবং মুদ্রা বাজারে কোন কোন ঋণের মাধ্যম থাকতে পারে, যেমন ফার্স্টে বলা হচ্ছে বাণিজ্যিক কাগজ। তাহলে বাণিজ্যিক কাগজ কি, বলা হচ্ছে বাণিজ্যিক কাগজ একটি স্বল্প মেয়াদে হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যা সাধারণত কারা ইস্যু করে, যে কোম্পানিগুলো মার্কেটে অনেক সুনাম রয়েছে, যাদের অর্থ সম্পদের পরিমাণ অনেক বেশি, ওই কোম্পানিগুলোকে বলা হয় নামি দামি কোম্পানি। ফাইন্যান্স এগুলোকে বলা হয় ব্লু চিপ কোম্পানি। তাহলে এই ব্লু চিপ কোম্পানিগুলো কি করবে, স্বল্প সময়ের জন্য যে দলিল ইস্যু করে টাকা সংগ্রহ করবে, সেই দলিলকে বলা হচ্ছে বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার। এবং সাধারণত এর বিপরীতে কি করা হয় না, কোনো জামানত দিতে হয় না। তার মানে নামি দামি কোম্পানিগুলো কি করবে, মুদ্রা বাজারে গিয়ে বাণিজ্যিক পত্র ইস্যুর মাধ্যমে স্বল্প মেয়াদী অর্থ সংগ্রহ করবে, এই জন্য তাদের কোনো জামানত দিতে হবে না। তারপরে যে পয়েন্টটা বলা হচ্ছে যে বাণিজ্যিক কাগজের মেয়াদকাল সাধারণত নবায়নযোগ্য নয়। বাংলাদেশে এটা নবায়ন করা যায় না, তবে বাইরের কিছু দেশে এটা নবায়ন করা যায়। মানে হচ্ছে আমার মেয়াদ হচ্ছে 30 দিন বা 90 দিন, 90 দিন পর কি করতে পারবো, এটা আমি আবার 90 দিনের জন্য নিতে পারবো, পুনরায় নবায়ন করতে পারবো। তাহলে আমাদের দেশে সাধারণত বাণিজ্যিক কাগজ নবায়ন করা যায় না। এবং বলা হচ্ছে যে বাণিজ্যিক কাগজ আমাদের দেশে দুইভাবে বিক্রি করা যায়। একটা হচ্ছে যে সরাসরি ইস্যু কোম্পানি কর্তৃক বিক্রয়, ইস্যুকারী প্রতিষ্ঠান ব্লু চিপ কোম্পানিগুলো সরাসরি নিজেই বিক্রি করতে পারে। আর তারা যদি বিক্রয় সম্পর্কে তাদের ধারণা যদি কম থাকে, তখন তারা কি করবে, বিভিন্ন ডিলারের মাধ্যমে এটা বিক্রি করে থাকে। সাধারণত বাণিজ্যিক পত্র ইস্যুর ব্যয় ব্যাংক ঋণের চাইতে কম হয়ে থাকে। এই যে ব্লু চিপ কোম্পানিগুলো কেন কমার্শিয়াল পেপার দিয়ে অর্থ সংগ্রহ করবে, কারণ তারা যদি ব্যাংক থেকে ঋণ নিত, ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাদের যে টোটাল ব্যয়টা হতো বা ইস্যু সংক্রান্ত যে ব্যয়টা হতো, সেই ব্যয়টা থেকে সাধারণত বাণিজ্যিক কাগজের ইস্যু ব্যয়টা কম হয়ে থাকে। এই জন্য নামি দামি কোম্পানিগুলো ব্যাংক ঋণের বদলে বাণিজ্যিক কাগজের মাধ্যমে কি করে থাকে, তাদের অর্থ সংস্থান করে থাকে। এবং এটা অবশ্যই একটা স্বল্প মেয়াদী অর্থায়ন এবং যেটা মুদ্রা বাজারের সাথে সম্পর্কিত।
এরপর আমরা দেখব যে কি আছে ব্যাংকের স্বীকৃতিপত্র। তাহলে বলা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্রের মধ্যে কোনটা আসবে, লেটার অফ ক্রেডিট। তাহলে আমরা জানি যে সাধারণত আমদানি রপ্তানি যখন আমি ব্যবসা করতে যাব বা আমদানি রপ্তানি অর্থায়নের জন্য কি করা হয়, লেটার অফ ক্রেডিট ইস্যু করা হয় এবং এই পদ্ধতির মাধ্যমে কি করে কোম্পানিগুলো তাদের স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ করে থাকতে পারে। তাহলে আমরা দেখলাম যে ব্যাংকের স্বীকৃতিপত্র এটা হচ্ছে মুদ্রাবাজার সংক্রান্ত একটি ঋণ এবং এটি অবশ্যই স্বল্প মেয়াদে হয়ে থাকে। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে জামানতহীন স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, এবং বুঝতেই পারছি নাম শুনে যে এখানে আসলে কোনো জামানত সাধারণত জমা দিতে হবে না। তাহলে কোনগুলো আছে, যেমন ফার্স্টই আছে কি লেনদেন ঋণ বা ট্রানজ্যাকশন লোন। বলা হচ্ছে যে সাধারণভাবে বৃহৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় সমুদয় অর্থ একসাথে প্রদান না করে ধাপে ধাপে প্রদান করে বা কিস্তিতে প্রদান করে। সাপোজ একটা কোম্পানি হচ্ছে ধরো 1 কোটি টাকা লোন নিবে, 1 কোটি টাকা তাকে একবারে দিয়ে দেওয়া হবে না, হতে পারে শুরুতে 30 লক্ষ টাকা, পরে 40 লক্ষ টাকা, পরে হতে পারে আরও 40 লক্ষ টাকা, পরে 10 লক্ষ টাকা, এভাবে ধাপে ধাপে বা কিস্তিতে প্রদান করা হয়। এগুলো সাধারণতকে বলা হয় লেনদেন ঋণ। এবং বলা হচ্ছে যে প্রকল্প কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে মাঝে মাঝে এই ঋণের অর্থ একাধিক কিস্তিতে প্রদান করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝে গেলাম লেনদেন ঋণটা কি, এবং লেনদেন ঋণ সাধারণত 2 ধরনের হয়ে থাকে। আমরা দেখি একটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে লাইন অফ ক্রেডিট, ঋণ রেখা। তাহলে ঋণ রেখাকে বলা হচ্ছে যে ঋণ রেখা একটি অনানুষ্ঠানিক চুক্তি। অনানুষ্ঠানিক চুক্তি মানে হচ্ছে এই চুক্তিটা যখন হবে, যখন কোম্পানিকে ঋণ দেওয়া হবে এরপর এই চুক্তিটা বন্ধ হয়ে যাবে বা চুক্তিটা শেষ হয়ে যাবে। তাহলে এই চুক্তিটা যেহেতু একবার হয় এটাকে বলা হচ্ছে অনানুষ্ঠানিক। তাহলে এই চুক্তি যেখানে একটি ব্যাংক তার গ্রাহককে স্বল্প মেয়াদী ঋণ একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করতে সম্মত হয়। ঠিক আছে, তাহলে চুক্তিটা কিরকম হয় আমরা একটু বুঝি এখানে। যে এবিসি কোম্পানি ঋণ রেখার চুক্তির আওতায় ধরলাম হচ্ছে সবুজ ব্যাংক হতে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে। তাই বার্ষিক সুদের হার কত, 10%। এবং ব্যাংক আমাকে বলতেছে যে এই 2 লক্ষ টাকা তুমি একবারে উঠাতে পারবে না, এই জন্য তোমাকে একটা ক্ষতিপূরণ জমা রাখতে হবে, যাকে বলা হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স কত, 20%। তাহলে এবিসি কোম্পানি ব্যাংকের কাছে আবেদন করেছে 2 লক্ষ টাকা। ব্যাংক বলতেছে যে তোমাকে আমি 2 লক্ষ টাকা একবারে উঠাতে দিব না, এর মধ্যে 20% আমার কাছে জমা রাখতে হবে, যেটা হচ্ছে ক্ষতিপূরণমূলকভাবে জমা। তাহলে সে কত টাকা ঋণ পাচ্ছে আমরা দেখি এখানে, যে ঋণ গ্রহণ করতে পারবে 2 লক্ষ থেকে আমি 2 লক্ষর 20% যদি আমি করি তাহলে হবে এখানে কত, 40,000, 2 দ্বিগুণে 4। তাহলে 2 লক্ষ থেকে 40,000 বাদ দিলে তাহলে সে টোটাল ঋণ নিতে পারবে হচ্ছে 1,60,000। তাহলে 40,000 টাকা এখানে ক্ষতিপূরণ হিসাবে জমা রাখতে হচ্ছে ব্যাংকে। কিন্তু চুক্তিতে বলা থাকবে যে তবে তাকে সুদ প্রদান করতে হবে 2 লক্ষ টাকার উপর। তাহলে যে সুদটা দিতে হবে তাকে কিন্তু টোটাল 2 লক্ষ টাকার উপরই দিতে হবে, কিন্তু বাকি 40,000 টাকা সে কি করছে, ক্ষতিপূরণ হিসাবে জমা রাখছে। কারণ সে যেহেতু কোনো ব্যাংকে জামানত দিচ্ছে না, তাহলে ব্যাংক তাকে কি বলবে যে তোমাকে সম্পূর্ণ টাকা আমি দিব না, 40,000 টাকা আমার কাছে জমা রাখতে হবে, তবে আমাকে সুদ দিতে হবে 2 লক্ষ টাকার। তাহলে এখানে ক্ষতিপূরণমূলক জমা বলতে ঋণ গ্রহণের সময় ব্যাংক যে নির্দিষ্ট পরিমাণ অর্থ কি করতে বলে তাকে জমা রাখতে হয় সেটাকে বুঝিয়েছে। তাহলে আমার যদি প্রশ্ন আসে যে ক্ষতিপূরণমূলক জমা কোনটার সাথে সম্পর্কিত, আমি বলবো যে ঋণ রেখার সাথে সম্পর্কিত। তাহলে বুঝে গেলাম যে ঋণ রেখাটা কি, যে এটা হচ্ছে একটা অনানুষ্ঠানিক চুক্তি এবং এটা স্বল্প মেয়াদে হয়, ব্যাংক তাকে প্রদান করতে সম্মত হয়। তবে ব্যাংক কি করে দেয়, সব টাকা তাকে উঠাতে বলে না, যে বলে যে কিছু পরিমাণ টাকা আমার ব্যাংকে জমা রাখতে হবে, তবে আমি তোমাকে যেই টাকাটা ঋণ মঞ্জুর করেছি সেটার উপর আমাকে সুদ দিতে হবে। তখন তাকে আমরা বলবো হচ্ছে ঋণ রেখা। এর পরবর্তী জামানতহীন যেটা আছে সেটা হচ্ছে ঘূর্ণায়মান ঋণ, যেটা অবশ্যই একটা লেনদেন ঋণের একটা অংশ। যে ঘূর্ণায়মান ঋণ কাকে বলা হচ্ছে যে ঘূর্ণায়মান ঋণ হলো একটি আনুষ্ঠানিক চুক্তি। আনুষ্ঠানিক বলা হচ্ছে যে এই চুক্তিটা বারবার করা যাবে, এখানে কোম্পানি বারবার ঋণ নিতে পারবে একই চুক্তির আওতায়। তার মানে এটা বন্ধ হয়ে যাবে না, এটা যখন ঋণ নিবে এটা বারবার করা যাবে। এটাকে বলা হচ্ছে রিভলভিং ক্রেডিট, যেহেতু বারবার হয় এই জন্য এটাকে বলা হচ্ছে আনুষ্ঠানিক চুক্তি, যেখানে ব্যাংক তার গ্রাহককে একটা সর্বোচ্চ পরিমাণ ঋণ মঞ্জুর করে থাকে এবং গ্রাহক চাইলে কি করতে পারে, এখানে একাধিক সময় এই ঋণটা উত্তোলন করতে পারে এবং যতটুকু অংশ উত্তোলন করা হবে না তার উপর কি করতে হবে, একটা কমিটমেন্ট ফি বা প্রতিজ্ঞা ফি ব্যাংকে জমা দিতে হবে। তাহলে এই ব্যাপারটা আমরা একটু সহজ এক্সাম্পলের মাধ্যমে বুঝি এখানে। যে বলা আছে যে XYZ কোম্পানি অগ্রণী ব্যাংকের কাছ থেকে 10,000 টাকার একটি ঋণ চুক্তি সম্পাদন করলো, এখানে আসলে 10 লক্ষ টাকা হবে, 10 লক্ষ টাকার ঘূর্ণায়মান ঋণ চুক্তি সম্পাদন করেছে এবং ঋণ চুক্তি অনুযায়ী কোম্পানি গত বছর 6 লক্ষ টাকা উত্তোলন করেছে। তাহলে আমাকে ঋণ মঞ্জুর করেছে আমি 10 লক্ষ টাকার,
10 লক্ষ টাকা আমাকে ঋণ মঞ্জুর করেছে, কিন্তু আমি কি করতে পারি, এই 10 লক্ষ টাকা একবারে না উঠিয়ে বারবারে উঠাতে পারি। তাহলে আমি গত বছরে 6 লক্ষ নিয়েছি, তাহলে আমি ইউজ করতেছি কত, 10 লক্ষের মধ্যে 6 লক্ষ। তাহলে আমি এই 6 লক্ষের উপর 10% কি দিব, আমি সুদের হার দিব। আর বাকি 4 লক্ষ যে আমি ব্যবহার করছি না, এই জন্য আমাকে দিতে হবে কমিটমেন্ট ফি বা বাধ্যবাধকতা ফি। তাহলে এই ক্ষেত্রে অব্যবহৃত ঋণের পরিমাণ হচ্ছে 4 লক্ষ টাকা, আর ব্যবহৃত হচ্ছে কত, 6 লক্ষ টাকা। তাহলে এই যে আমি যেটা অব্যবহৃত রাখছি, যে ব্যাংক আমাকে 10 লক্ষ টাকার ঋণ বলেছে তুমি নিতে পারবা, কিন্তু আমি আমার সুবিধার ক্ষেত্রে এই বছর আমার হয়তো বা 6 লক্ষ টাকা দরকার, এই জন্য আমি শুধু 6 লক্ষ নিয়েছি, আর 4 লক্ষ টাকা আমি ব্যাংকে রেখেছি, এটা পরবর্তী প্রয়োজনে উঠানো হবে। তাহলে আমি আজকে ব্যবহার করতেছি কত, 6 লক্ষ। তাহলে 6 লক্ষের উপর আমি 10% সুদ দিব। আর 4 লক্ষ যেহেতু আমি ব্যবহার করতেছি না, এটা ব্যাংকে আছে, এখন ব্যাংক কিন্তু এই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করতে পারবে না, কারণ এটা আমি যে কোনো মুহূর্তে আমি এটা উঠাতে পারি। তাহলে ব্যাংকেরও যেহেতু লস হচ্ছে, ব্যাংক বলতেছে যে যেহেতু তুমি ব্যবহার করবা না, সেটার উপর আমাকে কি করবা, 1% বাধ্যবাধকতা ফি পরিশোধ করতে হবে। আর যেটা আমি ব্যবহার করছি সেই ব্যবহারের উপর 6 লক্ষ টাকার উপর আমি কি করব, 10% সুদ পরিশোধ করব। তাহলে বাধ্যবাধকতা ফি থাকা হয় কোন চুক্তিতে, ঘূর্ণায়মান চুক্তিতে। সো আমরা বুঝে গেলাম যে ব্যাংক আমাকে যে ঋণের পরিমাণটা মঞ্জুর করবে সেটা আমি কি করতে পারি, ধাপে ধাপে বারবার উঠাতে পারি। এটাকে বলা হচ্ছে ঘূর্ণায়মান ঋণ বা রিভলভিং ক্রেডিট। তবে মাথায় রাখতে হবে এখানে যতটুকু ব্যবহার করছি আমি এই চুক্তির আন্ডারে আমি ততটুকুর উপর সুদ দিব, আর যেটা আমি ব্যবহার করছি না অব্যবহৃত অংশের উপর আমি দিব বাধ্যবাধকতা ফি। তাহলে এটা ছিল আমার একটা জামানতহীন, যেখানে আসলে কোনো জামানত দেওয়া লাগে না এটা, এবং অবশ্যই স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ। সো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে জামানতযুক্ত স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ। জামানতযুক্ত স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ। তাহলে জামানতযুক্তের মধ্যে ফার্স্টে যেটা আছে যে প্রাপ্য বিল জামানত রেখে ব্যাংক ঋণ। সাপোজ আমি যে বিলগুলো পাই, এই বিলগুলো আমি কি করতে পারি, যে বিলগুলোর যে মেয়াদ থাকে, সাপোজ বিলগুলো 90 দিনের মেয়াদ থাকে বা 180 দিনের মেয়াদ থাকে, তাহলে এই বিলগুলোর টাকা আমি কবে সংগ্রহ করতে পারবো, এই বিলগুলোর টাকা কিন্তু আমি 90 দিন পর সংগ্রহ করতে পারবো। তাহলে 90 দিন আমার যদি এখনই টাকা দরকার হয়, আমি কি করব, এই বিলগুলো ব্যাংকে জমা রাখবো, জমা রেখে ব্যাংক থেকে ঋণ নিব। ঋণ নেওয়ার পর আমি কি করব, ব্যাংকে ঋণ পরিশোধ করে দিব, ব্যাংক আমাকে এই বিলগুলো ফেরত দিয়ে দিবে। তাহলে বলা হচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংকের নিকট প্রাপ্য বিলগুলো জামানত রেখে ব্যাংক ঋণ সংগ্রহ করে থাকে। প্রাপ্য বিলকে জামানত হিসাবে রেখে বা ব্যবহার করে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যখন ঋণ গ্রহণ করে থাকে তাকে সাধারণত বলা হয় প্রাপ্য বিল জামানত হিসাবে বন্ধক রেখে ঋণ গ্রহণ করলো। আর প্রাপ্য বিল মেয়াদ পূর্ণ হওয়ার পর কি করবে, ঋণ গ্রহীতা তার ক্রেতার নিকট থেকে অর্থ পাওয়ার পর ঋণদাতা প্রতিষ্ঠানকে পরিশোধ করে দিবে। আমি যখন এগুলো কি করব, আমি যখন আমার কাস্টমারের কাছ থেকে টাকা পাবো তখন আমি কাস্টমারের কাছ থেকে ব্যাংকে ঋণ পরিশোধ করে দিব, ব্যাংক আমাকে বিলগুলো দিয়ে দিবে। তাহলে এখানে কি করছি, আমি প্রাপ্য বিলটা জমা রেখে আমি ব্যাংক থেকে ঋণ নিচ্ছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরবর্তী জামানতযুক্ত স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, যেটা হচ্ছে যে প্রাপ্য বিল ফ্যাক্টরিং এর মাধ্যমে বা বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক ঋণ। সাপোজ এর আগে যেটা আমি দেখেছিলাম সেটা ছিল যে বিলটা আমি জামানতের মাধ্যমে ঋণ গ্রহণ করেছি, আমি বিলটা ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক আমাকে ঋণ দিয়েছে, ব্যাংকের ঋণ আমি পরিশোধ করে দিয়েছি, ব্যাংক আমাকে বিলটা ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু এখন আমরা দেখব যে এই বিলটা আমি কি করব, ব্যাংকের কাছে ভাঙাবো বা বাট্টাকরণ করব বা ফ্যাক্টরিং করব। তাহলে কিভাবে করা হয়, বলা হচ্ছে এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যাংকের নিকট যে প্রাপ্য বিলটা আছে সেটা সে একবারের জন্য বিক্রি করে ব্যাংক ঋণ সংগ্রহ করে থাকে। প্রাপ্য বিল বাট্টাকরণ বলতে প্রাপ্য বিলের মেয়াদ পূর্তির পূর্বেই বিক্রেতা কর্তৃক কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট বিলটি যখন কম দামে একবারের জন্য বিক্রি করে অর্থ সংগ্রহ করবে তাকে বোঝায়। তাহলে আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি যে একজন ক্রেতা জানুয়ারি মাসের 1 তারিখে 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করে এবং একটি বাকিতে ক্রয় করে সে একটা দলিল পায় যাকে আমরা বিনিময় বিল নামে জানি, এবং এই বিলে বলা আছে যে সে কি করবে, 30শে মার্চ তাকে এই টাকাটা পরিশোধ করবে। তাহলে আজকে বিক্রি করছে জানুয়ারি মাসের 1 তারিখে আর পরিশোধ করবে হচ্ছে 3 মাস পর 10,000 টাকা। কিন্তু তার যদি আজকে টাকাটা দরকার হয় কি করতে পারে বিক্রেতা, এই বিলটা সে ব্যাংকের কাছে গিয়ে বাট্টাকরণ করতে পারে। তাহলে ব্যাংক বলবে যে এই বিলের টাকা সাধারণত তোমাকে আমি 3 মাস পর পরিশোধ করতাম, যেহেতু তুমি আমার কাছে আগেই চলে আসছো তাহলে এই সম্পূর্ণ 10,000 টাকা তোমাকে দেওয়া হবে না, 2% বাট্টা আমি রেখে দিব। তাহলে ব্যাংক কি করবে, এই 10,000 টাকার বিলের 2% বাট্টা রেখে আমাকে 9,800 টাকা
আমাকে প্রদান করবে বা আমি 9,800 টাকা সংগ্রহ করব। তাহলে এটাই বলা হচ্ছে বিলের বাট্টাকরণ বা এটাকে বলা হচ্ছে বিলের ফ্যাক্টরিং, যে বিলটা ভাঙিয়ে বিলটা কি করা হয়, তার যে মূল্যটা আছে মূল্য থেকে কম দামে ব্যাংকের কাছে একবারের জন্য বিক্রি করে বাকি টাকাটা সংগ্রহ করা হয়। আর এটা অবশ্যই একটি কি জামানতযুক্ত স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। এরপরে যেটা আছে যে জামানতযুক্ত স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, এবং আরেকটি জামানতযুক্ত হচ্ছে যে মজুত পণ্য বন্ধক ঋণ। মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের যে মজুত পণ্য আছে, যেমন হচ্ছে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত বা চূড়ান্ত যে পণ্যগুলো মজুত পণ্য হিসাবে আমি জানি, এগুলো আমি কি করতে পারি, কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে এগুলো জমা রেখে আমি স্বল্প সময়ের জন্য ঋণ নিতে পারি। তখন এটা হবে কি মজুত পণ্য বন্ধক ঋণ, যেটি একটি জামানতযুক্ত স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। তাহলে যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংকের নিকট মজুত পণ্য বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করবে, তখন তাকে বলা হয় মজুত পণ্য বন্ধক ঋণ বা এটাকে বলা হয় ইনভেন্টরি কোলাটেরাল লোন। এবং মজুত পণ্য বন্ধকের মাধ্যমে তিনভাবে ব্যাংক থেকে আমি সংগ্রহ করতে পারি। যেমন একটা আছে ভাসমান পণ্য আমি মজুত রাখতে পারি, যেটা আমার জাহাজে এখন আছে, সেটা আমি বন্ধক রেখে ঋণ নিতে পারি, যাকে বলা হয় ইংলিশে ফ্লোটিং লিয়েন। তাহলে ফ্লোটিং লিয়েন হচ্ছে একটি জামানতযুক্ত স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। এছাড়া আমি কি করতে পারি, ট্রাস্ট রসিদ আমি জমা রেখে ঋণ নিতে পারি, অথবা আমার যে গুদাম ঘর আছে গুদাম ঘরের রসিদটা আমি জমা রেখে এটার বিনিময়ে ঋণ নিতে পারি। তাহলে এই তিনটাই হচ্ছে কি মজুত পণ্য বন্ধক ঋণের আন্ডারে। এই তিনটা থাকা মানেই হচ্ছে আলটিমেটলি মজুত পণ্য বন্ধক ঋণ, যেগুলোকে আমরা জামানতযুক্ত স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ হিসেবে বিবেচনা করব। তাহলে আমাদের কিছু এখানে প্র্যাকটিস কোশ্চেন আছে যে এই থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসলে আসতে পারে। যেমন বলা হয়েছে যে নিচের কোনটি অরক্ষিত স্বল্পমেয়াদী ঋণ নয়। তাহলে অরক্ষিত নয় মানে কি, আসলে রক্ষিত বলেছে, অরক্ষিত নয়। তাহলে আমাকে নয় কথাটা খেয়াল করতে হবে যে অরক্ষিত নয় মানে হচ্ছে রক্ষিত বা জামানতযুক্ত, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 সেশনে এই প্রশ্নটা এসেছিল। তাহলে অপশনগুলো আমরা খেয়াল করি যে লাইন অফ ক্রেডিট, আমরা জানি লাইন অফ ক্রেডিটে কোনো জামানত দেওয়া লাগে না। রিভলভিং ক্রেডিট, এখানেও কোনো জামানত দেওয়া লাগে না। 3 নাম্বার কি আছে, ফ্লোটিং লিয়েন। আমরা অলরেডি জেনেছি যে ফ্লোটিং লিয়েন কি, যে ভাসমান মজুত আমি জমা রেখে ঋণ নিতে পারি, তাহলে এটা হচ্ছে একটা কি রক্ষিত স্বল্পমেয়াদী ঋণ। তাহলে আমরা বাকি অপশনগুলো পড়ি। ট্রানজ্যাকশন লোন বা লেনদেন ঋণ, যেগুলো ছিল লাইন অফ ক্রেডিট বা রিভলভিং ক্রেডিট, তাহলে এগুলো তো কোনো জামানত দেওয়া লাগে না। তারপর হচ্ছে ব্যাংক লোন, যে সাধারণত ব্যাংক লোনও কোনো জামানত দেওয়া লাগে না। তাহলে এখানে এই 5টা অপশন বিবেচনা করে আমার অ্যান্সার হবে কি ফ্লোটিং লিয়েন, যেটা হচ্ছে ভাসমান পণ্য মজুত রেখে আমি কি করব, ঋণ সংগ্রহ করব। পরবর্তী যে প্রশ্নটা আছে বলা আছে যে নিচের কোনটি জামানতযুক্ত স্বল্পমেয়াদী অর্থায়ন। তাহলে আমরা অপশনগুলো পড়ি যে কোনটি জামানতযুক্ত, পণ্য বিল, তারপর হচ্ছে প্রাপ্য বিল, প্রাপ্ত বিল, আর হচ্ছে প্রদেয় বিল। তাহলে আমরা জানি যে আমরা যে প্রাপ্য যে বিলটা আছে প্রাপ্য বিল, এই প্রাপ্য বিলটা আমরা ব্যাংকে জমা রেখে বা ব্যাংকের মাধ্যমে বাট্টাকরণ করে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে বি, যে প্রাপ্য বিল হচ্ছে একটি জামানতযুক্ত স্বল্পমেয়াদী অর্থায়ন। পরবর্তী যে প্রশ্ন বলা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নে কোনটি প্রতিষ্ঠান জড়িত থাকবে, কোনটি প্রাতিষ্ঠানিক উৎস। তাহলে ক্রেতার নিকট থেকে অগ্রিম গ্রহণ। তাহলে ক্রেতা তো সাধারণত কোনো প্রতিষ্ঠান হয় না বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিচ্ছি না, কারণ এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত অর্থায়ন, কোনো প্রাতিষ্ঠানিক ঋণ নয়। স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, তাহলে বুঝতেই পারছি এখানে যে ব্যাংকের থেকে ঋণ নিচ্ছি, ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান। তাহলে আমার এটার অ্যান্সার তো এটাই হবে যে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ হচ্ছে কি প্রাতিষ্ঠানিক উৎস। দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ, তাহলে ব্যাংক প্রতিষ্ঠান কিন্তু আমি নিচ্ছি কি দীর্ঘমেয়াদী, আমার প্রশ্নে বলেছে স্বল্পমেয়াদীর কথা, তাহলে দীর্ঘমেয়াদী থাকার কারণে এটা আসলে অ্যান্সার হচ্ছে না। গ্রাম্য মহাজন বা বন্ধু বান্ধব এরা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। তাহলে আমার অ্যান্সার আসলে কি হবে, অ্যান্সার হবে আসলে বি, যে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের একটি প্রাতিষ্ঠানিক উৎস। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যে কোন ব্যবসার জন্য স্বল্পমেয়াদী অর্থ সংস্থান অধিকতর সহজ উৎস, যে কোনটি প্রতিষ্ঠান খুব সহজেই স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে কি কি আছে এখানে, শেয়ার বিক্রয়, সঞ্চিত তহবিল, বিল বাট্টাকরণ, আছে বাণিজ্যিক ব্যাংক। তাহলে আমি যদি 4টা অপশনের মধ্যে দেখবো অবশ্যই কি বিল বাট্টাকরণ, আমি আমার যে বিলগুলো আছে খুব সহজেই এগুলো আমি বিল ব্যাংকে ফ্যাক্টরিংয়ের মাধ্যমে আমি অর্থ সংগ্রহ করতে পারি। শেয়ার বিক্রয় এটা কিন্তু খুব জটিল একটা প্রসেস, আর এটা হচ্ছে সাধারণত দীর্ঘমেয়াদী। সঞ্চিত তহবিল এটাও হচ্ছে কি দীর্ঘমেয়াদী। বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদী, কিন্তু বাণিজ্যিক ব্যাংক থেকে যখন আমি ঋণ নিব আমাকে বাণিজ্যিক ব্যাংকের সাথে হচ্ছে চুক্তি করতে হবে, অনেক ডকুমেন্ট আমাকে জমা দিতে হবে, তাদের প্রত্যেকটা শর্ত আমাকে মেনে চলতে হবে। অপরদিকে বিল বাট্টাকরণ কিন্তু খুব সহজেই আমি বাট্টা করে অর্থ সংগ্রহ করতে পারবো। তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হবে, বিল বাট্টাকরণ, যেটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের একটি অধিকতর সহজ উৎস।
এরপরে আমাদের পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন বা মিড টার্ম ফাইন্যান্স। তাহলে মধ্যমেয়াদী অর্থায়ন আমরা কাকে বলবো? বলা হচ্ছে যে মধ্যমেয়াদী অর্থায়ন সাধারণত স্বল্প ও দীর্ঘমেয়াদী অর্থায়নের মাঝামাঝি একটি ব্যবস্থা। তাহলে কোন সময়টাকে আমরা বলবো মধ্যমেয়াদী? বলা হচ্ছে 1 বছরের বেশি বা 5 বছর পর্যন্ত। তাহলে 1 থেকে 5 বছর পর্যন্ত যখন অর্থায়ন করা হয় তখন সাধারণত এটাকে বলা হয় মধ্যমেয়াদী অর্থায়ন। তবে যেমন আমরা যদি আমেরিকান মার্কেটের কথা বলি, আমেরিকান মার্কেটের সাইজ কিন্তু অনেক বড় হয়ে থাকে, তখন ওই মার্কেটকে বলা হয় 7 বছর পর্যন্ত সময়কাল। তাহলে আমাদের মার্কেট যেহেতু ছোট, আমাদের মার্কেটে 5 বছর পর্যন্ত বলা হয় মধ্যমেয়াদী, আর আমেরিকা বা হচ্ছে ইউকে মার্কেট অনুযায়ী কোনো কোনো বইতে বলা আছে 7 বছর। সো আমরা একটু খেয়াল করব যে কোনটা কখন অ্যান্সার করব। তবে আমাদের অপশনে এটাই থাকবে যে 1 থেকে 5, এটা থাকলে আমরা এটাই অ্যান্সার করব যে 1 থেকে 5 হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নের উৎস। তাহলে এই মধ্যমেয়াদী অর্থায়ন কি করা হচ্ছে? বলা হচ্ছে সাধারণত ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো মধ্যমেয়াদী অর্থায়ন সমূহ বেশি করে থাকে, এবং মাঝে মাঝে কি হয়, অগ্রাধিকার শেয়ার, যেমন আমি 5 বছরের জন্য যদি অগ্রাধিকার শেয়ার ইস্যু করি তখন এটা মধ্যমেয়াদী হবে, বা 4 বছরের জন্য যখন ঋণপত্র ইস্যু করব তখন এটা আমার জন্য মধ্যমেয়াদী অর্থায়ন হবে। আর মধ্যমেয়াদী অর্থায়নের ঋণের পরিমাণ সাধারণত স্বল্পমেয়াদী পে থেকে বেশি হয়, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে কম হয়ে থাকবে। আর আমি যখন ঋণ নিব অবশ্যই কি পাবো? আমি এখানে কর সুবিধা পাবো। তাহলে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ, যে সাধারণত কোন কোন উৎস থেকে মধ্যমেয়াদী অর্থায়ন সংগ্রহ করা হয়ে থাকে। যেমন বাণিজ্যিক ব্যাংক, তাহলে আমি কোনো ব্যাংক থেকে 1 বছরের বেশি বা 5 বছরের কম ঋণ নিলে সেটা হবে মধ্যমেয়াদী অর্থায়নের উৎস। এছাড়া বিভিন্ন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন কৃষি ব্যাংক বা শিল্প ব্যাংক, যারা বিশেষ বিশেষ খাতে কি করে লোন দিয়ে থাকে। তাহলে লোনের পরিমাণ সময়টা কি হবে এখানে? 1 বছরের বেশি আর হচ্ছে 5 বছরের কম, তখন আমি এটাকে বলবো মধ্যমেয়াদী। এছাড়া হচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, মূলধনী বাজার যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন হচ্ছে মার্চেন্ট ব্যাংকার বা আন্ডার রাইটার, যাদের মাধ্যমে আমি 1 বছরের বেশি বা 5 বছরের কম অর্থ সংগ্রহ করলে সেটা হবে মূলধনী বাজার প্রতিষ্ঠান। এছাড়াও বিভিন্ন যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে, ইসলামী ব্যাংক, লিজিং কোম্পানি, এছাড়াও পেনশন প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমেও আমি মধ্যমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করে থাকতে পারি। তাহলে এই ছিল আজকের ক্লাসের লেকচার পর্যন্ত, যেটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের প্রথম অংশটুকু, এবং আমরা দেখেছি যে এখানে কোন কোন বিষয়গুলো আসলে আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সবগুলো ব্যাপার খুব ভালোভাবে বুঝেছো, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে এই টপিকের উপর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।